নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় আইজিপি কেন রাজসাক্ষী হলেন এবং তাতে কার লাভ কার ক্ষতি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ অর্থাৎ বৃহস্পতিবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেইখানে চার্জ গঠন করা হয়েছে এবং মানবতা বিরোধী 5টি ধারাতে শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বাংলাদেশের সাবেক আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং এই তিনজনের বিচার শুরু হবে অর্থাৎ শুনানি শুরু হবে 4 আগস্ট থেকে। অর্থাৎ 5টি ধারায় যে মামলা দায়ের হলো, এইবার সরকার পক্ষ প্রমাণ করার চেষ্টা করবে যে এই অপরাধগুলি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তারা সংগঠিত করেছিলেন। অভিযোগগুলো হচ্ছে বা অপরাধগুলি যেগুলি সরকারের তরফে বলা হয়েছে সেগুলি হচ্ছে খুন, গুম, অপহরণ, এই ধরনের বেশ কিছু অপরাধ যেগুলোকে বলা হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধ। এখন এই যে আজকে চার্জ গঠন করা হলো এবং 4 আগস্ট থেকে পুরোদমে শুনানি শুরু হবে, কিন্তু এর থেকেও বড় খবর আজকে যেটা বাংলাদেশ থেকে আজকে এখনো পর্যন্ত বড় খবর হচ্ছে যে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন তিনি আজকে আদালতে লিখিতভাবে তার বক্তব্যতে জানিয়েছেন যে তিনি রাজসাক্ষী হতে চান। এখন এই যে তিনি রাজসাক্ষী হতে চাইলেন, এটা কিন্তু এই মামলাতে একটা নয়া মোড় এ নিয়ে কোনো সন্দেহ নেই। সাবেক আইজিপি অর্থাৎ যিনি শেখ হাসিনার জমানাতে পুলিশের প্রধান ছিলেন, বাংলাদেশ পুলিশের প্রধান ছিলেন, এবং যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে তারা নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে এবং তারা শেখ হাসিনার নির্দেশে এই কাজগুলি করেছে, কিন্তু ফৌজদারি দণ্ডবিধিতে এইভাবে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা যায় না, সেই কারণে সাবেক আইজিপি তাকে গ্রেপ্তার করেছে ইউনূস সরকারের পুলিশ এবং তিনি এখন এই যে 3 আসামি অর্থাৎ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি, এই 3 জনের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি এখন কারাগারে আছেন। বৃহস্পতিবার কারাগার থেকেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং সেখানে তিনি লিখিতভাবে তার বক্তব্য দিয়েছেন যে তিনি রাজসাক্ষী হতে চান। রাজসাক্ষী বলতে মূলত বোঝায় যে যিনি সরকারের যে অভিযোগ অর্থাৎ সরকার পক্ষ বা রাষ্ট্রপক্ষ যে অভিযোগগুলি উত্থাপন করেছে সেই অভিযোগগুলির সত্যতা বা সেগুলি স্বীকৃত বা অনুমোদিত বা সেগুলি সঠিক, এই বিষয়টা প্রমাণ করার জন্য এই সাক্ষীর বক্তব্যকে রাষ্ট্রপক্ষ আদালতে পেশ করবেন। অর্থাৎ সাবেক আইজিপি আজকে নিজে স্বীকার করেছেন যে তিনি কিছু অপরাধের সঙ্গে জড়িয়েছিলেন এবং তিনি রাজসাক্ষী হয়ে গোটা বিষয়টি বলতে চান যে কিভাবে কেন তারা অপরাধে জড়িয়েছিলেন, সরকারের কে কি নির্দেশ দিয়েছিল, এই সবই তিনি আদালতে বলবেন। বলাই বাহুল্য যে এইটা শেখ হাসিনার বিরুদ্ধে তিনি বলবেন, এটা নিয়েও কোনো সংশয় বা দ্বিধা নেই। ফলে এটা এখন স্পষ্ট যে এই মামলাতে শেখ হাসিনাকে সাজা দেওয়ার জন্য সরকার খুব কোমর বেঁধে নেমেছে। এখন কেন আইজিপি এরকম একটা সিদ্ধান্ত করলেন, আমি প্রথমে এই বিষয়টি বলি, তারপরে দ্বিতীয় অধ্যায়ে যাব, অর্থাৎ যে আইজিপির এই সিদ্ধান্তে লাভ কার কার ক্ষতি এই বিষয়ে আলোচনা করব। আমি ঢাকাতে আমার পরিচিত লোকজনের সঙ্গে কথাবার্তা বললাম এবং নির্ভরযোগ্য সূত্র থেকে যেটা জানতে পেরেছি যে আইজিপির রাজসাক্ষী হয়ে যাওয়া এটা আর 5টা মামলার মতন এক্ষেত্রেও তাই, যে প্রবল চাপ অর্থাৎ তিনি কারাগারে আছেন, তার উপর নানা ধরনের শারীরিক এবং মানসিক নির্যাতন এই বিষয়গুলো তো আছেই, এছাড়াও রাষ্ট্রপক্ষের তরফে তাকে নানানভাবে চাপ সৃষ্টি করা হয়েছে এবং এই যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের একজন কর্তা তিনি সাবেক আইজিপির স্ত্রীর সম্পর্কে আত্মীয়, অর্থাৎ
স্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় হচ্ছেন ট্রাইব্যুনালের একজন বিশিষ্ট কর্মকর্তা, প্রভাবশালী কর্মকর্তা। স্ত্রী তার দ্বারস্থ হয়েছিলেন যে কিভাবে স্বামীকে এই মামলা থেকে মুক্ত করা যায়। এটা তো খুব স্বাভাবিক যে পরিবার, স্ত্রী, সন্তান তারা চেষ্টা করবে তাকে মুক্ত করার, তাকে অন্তত যাতে কঠোর সাজার মুখে পড়তে না হয়। যে কথাগুলো বলা হচ্ছিল যে অপরাধ শেখ হাসিনা এই মামলাতে করেছেন, তাতে বিভিন্ন সময় ট্রাইব্যুনালের তরফে আইনজীবীরা বলার চেষ্টা করেছেন যে মৃত্যুদণ্ড, এই এই অপরাধের জন্য মৃত্যুদণ্ডই হচ্ছে ন্যূনতম সাজা, অর্থাৎ সর্বোচ্চ সাজাটাই এক্ষেত্রে ন্যূনতম সাজা। এটাই হচ্ছে এই মামলার মূল বৈশিষ্ট্য। অর্থাৎ সাবেক আইজিপি তারও মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি দেওয়া হবে তাকে, এই রকম একটা কিন্তু প্রচার করা হয়েছে সরকারি মহল থেকে এবং ট্রাইব্যুনালের মহল থেকে। স্বভাবতই তিনি এবং তার পরিবার, তিনি তো আদালতে, তিনি তো জেলখানাতে আছেনই, তার পরিবারও প্রবল মানসিক চাপের মধ্যে পড়েছে এবং তার ফলে একটা পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে এই মানসিক চাপের ওপরে মুখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই ব্যাপারে তার স্ত্রীরও একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেটা আমি জানতে পারলাম যে তিনি ট্রাইব্যুনালের ওই যে কর্মকর্তা যিনি তার আত্মীয়, তার দ্বারস্থ হয়েছিলেন এবং তারাও তাকে এই রকম সুপারিশ করেছেন যে সাবেক আইজিপি অর্থাৎ তার স্বামীকে তিনি যেন রাজি করান রাজসাক্ষী হওয়ার, তাহলে তার সাজা অনেকটা লঘু হয়ে যাবে। মৃত্যুদণ্ড তো হবেই না, কিন্তু আরো অনেক কম সাজায় অল্প দিন তিনি আদালতে কারাগারে থাকবেন, এই রকম একটা প্রতিশ্রুতি তাকে দেওয়া হয়েছে। এবং ওনার স্ত্রী আদালতে জেলখানায় গিয়ে সাবেক আইজিপির সঙ্গে দেখা করে তিনি কান্নাকাটি করেছেন, তাকে বুঝিয়েছেন যে রাজসাক্ষী হয়ে যেতে। এবং এমনও যেটা শোনা গেল যে তিনি, তার স্বামী যদি রাজসাক্ষী না হন তাহলে তিনি নিজে আত্মহত্যা করবেন, এই ধরনের একটা চাপও তিনি তার স্বামীর ওপরে প্রয়োগ করেছেন। স্বভাবতই সাবেক আইজিপি যিনি এখন কারাবন্দী, তার পক্ষে এই পরিস্থিতিতে মানসিক স্থিরতা রক্ষা করাও খুব কঠিন, ফলে তিনি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন। এইটা আগামী দিনে আরো খানিকটা স্পষ্ট হবে বলেই মনে হয়। কিন্তু আমি যেটা দেখলাম যে বাংলাদেশের বেশ কিছু লোকজন যারা আগে থেকেই এরকম একটা ধারণা করেছিলেন যে এই মামলাতে রাজসাক্ষী হবেন তৃতীয় আসামি অর্থাৎ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর ফলে যেটা হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে শেখ হাসিনার উপরে এবং আসাদুজ্জামান খান কামাল তাদের ওপরে কিন্তু একটা চাপ তৈরি হলো। অর্থাৎ তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলি, সেই অভিযোগগুলি তারা, অর্থাৎ সেই অপরাধগুলি তারা করেছেন, এই মর্মে সাবেক আইজিপি আদালতে তার বক্তব্য হাজির করবেন। স্বভাবতই হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা আরো জোরদার হবে, এটাই ধরে নেওয়া যায়। স্বভাবতই এটা মনে হতে পারে যে বিপদ অনেক বেশি বাড়লো শেখ হাসিনার, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে বিপদ বাড়লো, হাসিনারও বাড়লো, আসাদুজ্জামান খান কামালেরও বাড়লো। কিন্তু অন্য একটি দিকও আছে, সেটি হচ্ছে যে হাসিনার বিরুদ্ধে এত 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 অভিযোগের কথা বলা হচ্ছে, তার টেলিফোনিক কনভারসেশনের অডিও ফাইল বিশ্লেষণ করে বলা হচ্ছে যে তিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা কিন্তু অডিও ফাইল উদ্ধার করে তারা কোনোভাবে সংগ্রহ করেছে, তাদের তদন্তকারীরা। তারা আগেই জানিয়েছিল যে শেখ হাসিনাই গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, যেটা বুধবার বিবিসি তাদের একটা ডকুমেন্টারিতে তারাও দাবি করেছে যে তারাও ফরেন্সিক পরীক্ষা করিয়ে নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনাই গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। এখন এত এত অভিযোগ যার বিরুদ্ধে, আমি দুদিন আগে শেখ হাসিনার ভাষণ শুনছিলাম, তিনি তার দলের যে ফেসবুক পেজে অনলাইনে যে ভাষণ দেন, সেখানে তিনি বলছিলেন যে প্রায় 450 মামলা তার বিরুদ্ধে দায়ের হয়েছে এবং তার মধ্যে 400 মামলায় উনি বলছেন যে খুন বা খুনের চেষ্টা, অর্থাৎ গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে তিনি খুন করেছেন, এই রকম ভাবে মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে তিনি নিরপরাধ, তিনি এই ধরনের কোনো অপরাধে যুক্ত নন, কিন্তু তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এখন এটা কিন্তু একটা ন্যায্য সঙ্গত প্রশ্ন যে যার বিরুদ্ধে এমন সমস্ত গুরুতর মানবতা বিরোধী অপরাধের কথা বলা হচ্ছে, তার মামলাতেও কিন্তু দেখা যাচ্ছে যে সরকার পক্ষের
একটা রাজসাক্ষী দরকার হলো। অর্থাৎ একজনকে তারা রাজসাক্ষী করবে, যে আসলে সরকারের তোলা উত্থাপিত অভিযোগগুলিকে বলবে যে হ্যাঁ এগুলি সঠিক, এগুলি সঠিক, এগুলি সঠিক, এগুলি ঠিক। এই যে কথা, এই যে পরিস্থিতি, এখান থেকে বোঝা যায় যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যে রাজনৈতিক প্রতিহিংসার কথা বলছে হাসিনার বিরুদ্ধে মামলাগুলি নিয়ে, সেটা কিন্তু খানিকটা মান্যতা পেয়ে যাচ্ছে যখন এইরকম গুরুতর অভিযোগের মানে তদন্ত করে তদন্ত রিপোর্ট পেশের পরেও একজন কাউকে রাজসাক্ষী করতে হচ্ছে। ফলে এটা যে হাসিনারই বিরুদ্ধেই শুধুমাত্র একটা চাপ তৈরি হবে বা হাসিনাই বিপন্ন হবেন, ব্যাপারটা কিন্তু এমন নয়। বরং হাসিনার মামলার বিশ্বাসযোগ্যতা নিয়েও কিন্তু আগামী দিনে, আজ কাল পরশু হয়তো হবে না, কিন্তু তারপর আস্তে 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 কিন্তু প্রশ্ন উঠবে। তার কারণ এরপর পর আরো মামলা আসবে। এই ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে আরো দুটি মামলা আছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা আদালতে তার বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধিতে খুনের মামলা, খুনের চেষ্টার মামলা, অপহরণ, গুম খুন, এই সমস্ত মামলাগুলি আছে। এবং সমস্ত মামলাতেই দেখা যাবে যে কোনো না কোনো আসামি, এবং সেখানে আসামির সংখ্যা অ্যাভারেজে 200-র বেশি, একাধিক আসামি যারা এই রকম সিদ্ধান্ত নেবে মামলার অনাচার থেকে বাঁচতে এবং সাজা থেকে বাঁচতে, যে তারা সবাই রাজসাক্ষী হবে। এখন এই রাজসাক্ষী হওয়া বিষয়টা আইনি পদ্ধতিতে দেখলে পরে, আইনি দৃষ্টিকোণ থেকে দেখলে পরে এর মধ্যে কোনো মানে ন্যায় অন্যায়ের প্রশ্ন তোলার অবকাশ নেই। কিন্তু একটি প্রশ্ন অবশ্যই, যে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন এমন গুরুতর অভিযোগ করা হলো, যে অভিযোগগুলো মনে হচ্ছিল যে একেবারে দিনের আলোর মধ্যে সংগঠিত হয়েছে। অর্থাৎ রাস্তায় ঘুরে ঘুরে শেখ হাসিনা গুলি করে করে মানুষ মেরেছেন, এই যে বক্তব্য যেটা মামলাতেও আছে, সেই রকম মামলাতে যখন রাজসাক্ষী হাজির করতে হচ্ছে, তখন কিন্তু বোঝা যায় যে সরকারের তদন্ত রিপোর্ট, অর্থাৎ ট্রাইব্যুনালের যে তদন্ত রিপোর্ট, সেই তদন্ত রিপোর্টের উপর ট্রাইব্যুনালের আইনজীবীরা তারা যথেষ্ট আস্থা রাখতে পারছেন না। যেটা শোনা যাচ্ছে যে এরকম একটা চাপ, অর্থাৎ সরকার খানিকটা বিপাকে পড়েই সাবেক আইনজীবীকে রাজসাক্ষী হতে বাধ্য করেছে, যাতে শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে, অন্তত এই প্রথম মামলায় ট্রাইব্যুনালে যাতে সরকারের মুখ রক্ষা হয়। এবং যে গুরুতর অভিযোগ আনা হয়েছে, আমি বলছিলাম যে ইতিমধ্যে আইনজীবীরা বলার চেষ্টা করেছেন যে এই মামলা যদি প্রমাণিত হয় তাহলে মৃত্যুদণ্ডই হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ সাজা। ফলে মৃত্যুদণ্ড তাদের হবে। আর একটি মামলাতেই যদি এরকম রায় হয়ে যায়, তাহলে পরবর্তী মামলাগুলির পরিণতি সকলেই বুঝতে পারেন যে সেগুলি আরো কত রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হতে পারে। স্বভাবতই আজকে সাবেক আইজিপির রাজসাক্ষী হয়ে যাওয়া একদিকে যেমন শেখ হাসিনার ওপরে একটা চাপ, কোনো সন্দেহ নেই, আবার একই সঙ্গে বাংলাদেশ সরকার এবং ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষ, তাদের জন্য কিন্তু আগামী দিনে একটা বিড়ম্বনার কারণ হতে পারে। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।